দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়। এরপর হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার ফেলা পারমাণবিক বোমায় হাঁটু গেড়ে বসে পড়েছিল একসময়কার পরাক্রমশালী ঔপনিবেশিক শক্তি জাপান। আমেরিকার চাপে যুদ্ধের পর তাদের নতুন সংবিধানে একটি ধারা বা আর্টিকেল লাইন যোগ করা হয়, যাতে জাপানকে বলতে হয়েছিল যে তারা আর কখনো যুদ্ধ করবে না, এমনকি কোনো সেনাবাহিনীও রাখবে না। পরবর্তীতে জাপানি রাজনীতিকদের অনেকেই খোলাখুলি বলেছেন সংবিধানের ওই নবম ধারা জাপানকে দুর্বল করেছে, কিন্তু কোনো রাজনীতিবিদ একে উল্টে দেওয়ার সাহস করেনি। কিন্তু বিংশ শতকের প্রথম দিকে জাপানি নেতারা সেই সাহস দেখাতে শুরু করেছিলেন জুনিচিরো কোইজুমি। এরপর এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল শিনজো আবে, আর এখন তার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কোনো রাগঢাক করছেন না। মিস্টার কিশিদার সময় জাপান প্রচুর অত্যাধুনিক যুদ্ধবিমান কিনেছে এবং বর্তমানও কিনছে। বিমানবাহী একাধিক জাহাজ সংস্কার করছে, শত শত মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র কেনার অর্ডার দিয়েছে। 2027 সালের মধ্যে $311 বিলিয়ন প্রতিরক্ষা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে মিস্টার কিশিদা, যা দেশটির মোট জিডিপির 2% এবং আগের 5 বছরের চাইতেও 50% বেশি। অনেকেই বলতে শুরু করেছে জাপান শেষ পর্যন্ত তাদের সেই যুদ্ধবিরোধী শান্তিকামী দেশের ইমেজ পুরোপুরি ঝেড়ে ফেলতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাপান কেন এখন তাদের প্রতিরক্ষা নিয়ে এত তৎপর হয়ে উঠছে? চীন জাপান সম্পর্কের গবেষক ও বিশ্লেষক এবং কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সৈয়দ মাহমুদ আলী মনে করেন, চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তি নিয়ে জাপান বেশ কিছুকাল ধরেই উদ্বিগ্ন। ইউক্রেনের রুশ হামলা জাপানের সেই উদ্বেগকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনে রুশ হামলার পর জাপান বিচলিত যে রাশিয়া যদি এমনটি করতে পারে তাহলে চীনও তাইওয়ান আক্রমণ করতে পারে। তাদের ভয়, যদি চীন তা করে এবং তাইওয়ান চীনের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে চীনের নৌবাহিনীর যে শক্তি তাকে আটকানো আর কোনো উপায় থাকবে না, বলেন ডাক্তার আলী। জাপানের ভয়, তাইওয়ান নিয়ে যুদ্ধ বাঁধলে সেই যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়বে এবং তাদেরও জড়িয়ে পড়া ছাড়াও উপায় থাকবে না। তাইওয়ানের খুব কাছেই জাপানের সর্বদক্ষিণে কিছু দ্বীপ অবস্থিত, সেগুলোতে কি চীন হাত দেবে? ওকিনাওয়া দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কি চীনের টার্গেট হতে পারে? এই সকল প্রশ্ন নিয়ে জাপানে বেশ কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও জাপান বেশ গভীরভাবে উদ্বিগ্ন। এমনিতেই ঐতিহাসিক কারণে চীনের প্রতি জাপানের ভীতি রয়েছে। 1894 সাল থেকে চীন ও জাপানের মধ্যে বৈরিতা চলছে। 60-এর দশকের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন চীনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই সূত্রে পরের 20 বছর জাপানও চীনের সাথে বন্ধুত্বের হাত বাড়ায়। কিন্তু 1999 সালে যুক্তরাষ্ট্র চীনকে আবারও বৈরীভাবাপন্ন দৃষ্টিতে দেখতে শুরু করলে জাপানও সেই পথ বেছে নেয়। 2007 সালে শিনজো আবে ক্ষমতায় নেওয়ার পর থেকে সেই বৈরিতায় যেন ভিন্ন মাত্রা যোগ হয়। বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আরও কট্টরপন্থী অবস্থান নিয়েছে। চীন প্রচণ্ড ক্ষুব্ধ হবে জেনেও তিনি এমনকি সাম্প্রতিক ন্যাটো সামরিক জোটকে টোকিওতে একটি মিশন খোলার অনুমতি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নতুন করে জাপানের সেই সমীকরণ সে দেশের মানুষ কতটা সমর্থন করছে? টোকিও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা ও রাজনীতির অধ্যাপক জাজুডো সুজুকি বিবিসিকে বলেন, জাপানের ভেতর একটি সাধারণ বোধ তৈরি হয়েছে যে দেশের চারপাশটা বিপজ্জনক হয়ে উঠছে। সে কারণেই সাম্প্রতিক কিছু জনমত জরিপ বলছে দেশের সিংহভাগ মানুষ প্রতিরক্ষা জোরদার করার পক্ষে। 90% জাপানি এখন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার পক্ষে। 51% মানুষ সংবিধানের নবম ধারা সংশোধন করার পক্ষে। ফলে মিস্টার কিশিদা এবং তার দল এলডিপির উপর তেমন কোনো চাপ নেই। জাপানকে দিনকে দিন অস্ত্রে সজ্জিত করা হচ্ছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে সামরিক এবং অর্থনৈতিকভাবে আয়ত্তে রাখার আমেরিকার যে নীতি তা বাস্তবায়নে জাপান এখন প্রধান ভূমিকাটি রাখছে। সৈয়দ মাহমুদ আলী বলেন, মিস্টার আবের উদ্যোগে কোয়াড নামে চীনের বিরুদ্ধে একটি মিত্র কোয়ালিশন গড়ে তোলা হয়, আর সেই প্রচেষ্টা ক্রমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং জাপানি তার নেতৃত্বে রয়েছে। মজার বিষয় হলো, কোয়াডে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে জাপান।